আসসালামু আলাইকুম। সকলকে এমএস অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মোলার দ্রবণ নিয়ে আলোচনা করব। তো মোলার দ্রবণের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি প্রথমে জেনে নেই। আমরা মোলার দ্রবণের সম্পর্কে আলোচনার শুরুতে দ্রবণ সম্পর্কে জানব, দ্রব সম্পর্কে জানব, দ্রাবক সম্পর্কে জানব, লঘু দ্রবণ সম্পর্কে জানব, গাঢ় দ্রবণ, মোলারিটি সম্পর্কে জানব এবং সর্বশেষ মোলারিটি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা দ্রবণ সম্পর্কে জানি। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলা হয়। তো ওই বিষয়টিকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আসতে পারি। যেমন একটি পাত্রে আমরা কিছু পরিমাণ পানি এবং সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ এর মিশ্রণ নিলে আমরা যে মিশ্রণটিকে পাই সেটাকে বলা হবে দ্রবণ। এক্ষেত্রে সাধারণত আমরা দ্রাবক হিসেবে পানিকে বিবেচনা করি এবং সোডিয়াম ক্লোরাইডকে দ্রব হিসেবে চিন্তা করি। তবে দ্রব এবং দ্রাবকের ধারণটি আরও সুনির্দিষ্টভাবে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি দ্রব হচ্ছে কোনো দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকবে তাকে দ্রব বলা হবে। অর্থাৎ এই দ্রবণে আমরা সাধারণত সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কম দেব এবং পানির পরিমাণটা বেশি দেব। এই জন্য এই পার্টিকুলার ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডটি হবে দ্রব, আর দ্রাবক হচ্ছে কোনো দ্রবণে যে পদার্থের পরিমাণ বেশি হবে তাকে বলা হয় দ্রাবক। কোনো দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলা হয়। তাহলে এই উদাহরণে পানির পরিমাণ বেশি, তাই পানি হচ্ছে দ্রাবক। সাধারণত এসএসসি কেমিস্ট্রি এর মধ্যে দ্রাবক হিসেবে পানিকে ব্যবহার করা হয়, তবে দ্রাবক হিসেবে অন্যান্য পদার্থকে ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যালকোহল, অ্যাসিড বা দুধ হতে পারে। আমরা নিচের উদাহরণটিকে যদি বিবেচনা করতে চেষ্টা করি, এখানে আমরা দুটি গ্লাসে ভিন্ন ভিন্ন দ্রবণ প্রস্তুতি দেখিয়েছি, যেখানে কালো চিহ্নের এর মাধ্যমে আমরা পানিকে দেখানোর চেষ্টা করেছি এবং সবুজ চিহ্নের মাধ্যমে দুধকে চিহ্নিত করা হয়েছে। প্রথম গ্লাসে আমরা দেখতে পাচ্ছি পানির পরিমাণ বেশি এবং সবুজ দাগ কম, অর্থাৎ দুধের পরিমাণ হচ্ছে কম। তাহলে সংজ্ঞা অনুযায়ী প্রথম গ্লাসে দুধ হবে দ্রব আর পানি হচ্ছে দ্রাবক। কারণ আমরা অলরেডি জেনেছি যে দ্রব হচ্ছে কোনো দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে। তাহলে এখানে দুধ কম পরিমাণে আছে, তাহলে এখানে দ্রব হিসেবে দুধকে বলতে পারি আর দ্রাবক হিসেবে পানিকে বলতে পারি। আর এইখানে আমরা পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আর দুধের পরিমাণ বেশি দিয়েছি, সুতরাং আমরা সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে পদার্থের পরিমাণ কম, এই দ্রবণে পানির পরিমাণ কম, তাহলে এখানে পানিটি দ্রব হিসেবে কাজ করলো। তাহলে আমরা বলতে পারি যে পদার্থের পরিমাণ কম সেটি হচ্ছে দ্রব। তাহলে পানি সবসময় যে দ্রাবক হবে ব্যাপারটা এরকম না। পানির পরিমাণ যদি কম হয় তাহলে সেটাকে দ্রব বলা যায়। তবে যেই দ্রবণে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যেই দ্রবণে পানির পরিমাণ বেশি, সেটাকে বলা হয় জলীয় দ্রবণ, যেটার সঙ্গে আমরা লিখেছি জলীয় দ্রবণ। যে দ্রবণে দ্রাবক হিসেবে পানি ব্যবহার করা হয় তাকে জলীয় দ্রবণ বলে। যেমন এই দ্রবণে পানির পরিমাণ বেশি, দুধের পরিমাণ কম, তাহলে এটাকে আমরা জলীয় দ্রবণ বলতে পারি। অথবা এই দ্রবণেও পানির পরিমাণ বেশি এবং অন্য পদার্থের পরিমাণ কম, তাহলে এটাকে আমরা জলীয় দ্রবণ বলতে পারি। তাহলে আমরা দ্রবণ সম্পর্কে জানলাম। দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলা হয়। এবং এখানে আরো নতুন দুটি শব্দ দ্রব এবং দ্রাবক, এগুলি সম্পর্কে আলাদাভাবে জানলাম। দ্রব কি? দ্রব হচ্ছে দ্রবণের মধ্যে যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে দ্রব বলা হয়। আর দ্রাবক কি? দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে যে পদার্থের পরিমাণ বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলা হয়। তাহলে আমরা জেনে নিব মোলার দ্রবণ জিনিসটি কি। মোলার দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে
যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তবে তাকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। তাহলে ব্যাপারটি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করি এই পাত্রের আয়তন, এই পাত্রের দ্রবণের পরিমাণ হচ্ছে 1 লিটার। এই পাত্রে দ্রবণের পরিমাণ যদি 1 লিটার হয়, B = 1 লিটার, এবং আমরা এই পাত্রে দ্রব্য হিসেবে সোডিয়াম ক্লোরাইডকে ব্যবহার করছি। তো 1 মোল বলতে কি বোঝায়? মোল এর ধারণা আমরা এই অধ্যায়ের ভিডিও সিরিজের আগের 1 নম্বর লেকচারটিতে আমরা মোল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমরা মোল বলতে বুঝতাম মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক, এবং সেটি হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু বা আয়ন। অথবা আমরা অন্যভাবেও এই সংজ্ঞাটিকে দিতে পারতাম যে কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাই ওই পদার্থের 1 মোল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হয় 23 + 35.5 which is 58.5। তাহলে আমরা এই দ্রবণটিতে যদি 58.5 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড বা লবণ সংযোগ করি, তাহলে এই যে দ্রবণটি প্রস্তুত হবে সেই দ্রবণটিকে আমরা বলতে পারবো মোলার দ্রবণ। কারণ আমরা মোলের সংজ্ঞা থেকে জানি কোনো পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যাবে তাই ওই পদার্থের 1 মোল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম, এবং আমরা মোলার দ্রবণের সংজ্ঞা থেকে জানতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে এইখানে 1 লিটার দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রাম মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল পরিমাণ পদার্থ যদি এখানে যোগ করি, তাহলে মিশ্রণটিকে আমরা বলবো 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ। একইভাবে যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 2 মোল পরিমাণ পদার্থ যোগ করা হয়, তাহলে যে দ্রবণটি প্রস্তুত হবে সেটাকে বলা হবে 2 মোলার দ্রবণ। যেমন এই দ্রবণটিতে আয়তন 1 লিটার স্থির রেখে যদি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 2 মোল অর্থাৎ 2 × 58.5 অর্থাৎ 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি, তাহলে যে দ্রবণটি প্রস্তুত হবে সেটাকে বলা হবে 2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। একইভাবে অন্যান্য পদার্থের ক্ষেত্রে আণবিক ভর পরিমাণ গ্রাম এককে পদার্থ নিয়ে যে 1 লিটার পরিমাণ আয়তনে যে দ্রবণটি পাওয়া যাবে সেটিকে বলা হবে ওই পদার্থের মোলার দ্রবণ। যেমন আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের মোলার দ্রবণ হিসাব করতে চাই, তাহলে 1 লিটার পরিমাণ কোনো পদার্থে কার্বন ডাইঅক্সাইড এর 44 গ্রাম, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম পরিমাণ নিলে যে দ্রবণটি প্রস্তুত হবে সেটি হবে কার্বন ডাইঅক্সাইডের মোলার দ্রবণ। একইভাবে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট নিতে চাই, ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর হচ্ছে 100, এবং আমরা যদি 1 লিটার পরিমাণ কোনো পদার্থে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করি, তাহলে যে দ্রবণটি প্রস্তুত হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ। এবার আমরা নিচের চিত্রগুলো লক্ষ্য করতে পারি। এখানে প্রথম পাত্রটিতে 20 মিলিলিটার আয়তন এর দ্রবণ নেওয়া হলো, এখানে 300 মিলিলিটার আয়তনের দ্রবণ, এবং এখানে হচ্ছে 300 মিলিলিটার। 20 মিলিলিটার আয়তনের দ্রবণে আমরা 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, এবং 300 মিলিলিটার আয়তনের দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম। তাহলে কোন দ্রবণটি অধিক ঘনমাত্রা বিশিষ্ট, কোন দ্রবণটির গাঢ়তা সবচেয়ে বেশি হবে? নিশ্চয়ই যে পাত্রটির আয়তন কম সেই পাত্রটির ঘনমাত্রা বেশি হবে, অর্থাৎ সেই পাত্রটি অধিক গাঢ় দ্রবণ হবে। আবার আমরা যদি আয়তন স্থির রেখে, অর্থাৎ এখানে 300 মিলিলিটার আয়তন এবং এইখানেও 300 মিলিলিটার আয়তন নিয়ে আমরা যদি ভিন্ন ভিন্ন পরিমাণ
দ্রবণে এখানে 300 মিলিলিটার আয়তনে সোডিয়াম ক্লোরাইড 20 গ্রাম এবং এখানে 50 গ্রাম নেওয়া হলো, তাহলে কোন পাত্রটির গাঢ়তা বেশি হবে? নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একই আয়তনে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ এই পাত্রটিতে 50 গ্রাম, তাহলে এটি এই পাত্রের তুলনায় অনেক বেশি, সুতরাং এই পাত্রের চেয়ে এই পাত্রের দ্রবণটি অধিক গাঢ় দ্রবণ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণের ব্যাপারটি আয়তন স্থির রেখে যদি কোনো পদার্থের পরিমাণ কম বেশি করা হয় তাহলে লঘু অথবা গাঢ় হয়। তাহলে আমরা লঘু দ্রবণের সংজ্ঞাটি পাই, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কম পরিমাণ দ্রবিত থাকলে তাকে বলা হবে লঘু দ্রবণ। তাহলে কম দ্রব থাকলে সেটাকে বলা হবে লঘু দ্রবণ। যেমন এইখানে নির্দিষ্ট একটি পরিমাণ দ্রাবক 300 মিলিলিটার, এখানেও 300 মিলিলিটার, এর মধ্যে কম পরিমাণ দ্রবণ নেওয়া হলো, অর্থাৎ এখানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমরা যে দ্রবণটি পাই সেটি হচ্ছে এই ক্ষেত্রে লঘু দ্রবণ। আর একই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবণ পরিমাণ যদি বেশি হয় তাহলে যে দ্রবণ প্রস্তুত হয় সেটি হচ্ছে গাঢ় দ্রবণ। এখানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক 300 মিলিলিটার, এখানে দ্রবের পরিমাণ 500 গ্রাম, তাহলে এই দ্রবণটি হবে গাঢ় দ্রবণ। তাহলে দ্রবণের পরিমাণ এবং আয়তনের ভিন্নতার সাপেক্ষে কোন দ্রবণটি গাঢ় এবং কোন দ্রবণটি লঘু হবে সেটি আমরা বুঝতে পারি মোলারিটির ধারণা থেকে। কারণ ভিন্ন ভিন্ন আয়তনের দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন পরিমাণের দ্রব ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা কোন দ্রবণটি গাঢ় এবং কোন দ্রবণটি লঘু সেটি বোঝার জন্য যে ধারণাটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে মোলারিটি। তাহলে আমরা জেনে নেব মোলারিটি কি। তাহলে আমরা মোলারিটি সম্পর্কে জানব। আমাদের লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ সম্পর্কে মোটামুটি ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে মোলারিটি সম্পর্কে জানব। তাহলে আমরা মোলারিটি সম্পর্কে জেনে নিতে পারি। মোলারিটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটি বলে। যেমন এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড 1 লিটার আয়তনে দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রাম পরিমাণ নিয়ে যে দ্রবণটি পাই সেটি হবে 1 মোলার দ্রবণ, অর্থাৎ আমরা এটাকে লিখব 1 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। আমরা যদি যত মোল, 1 মোলের পরিবর্তে 2 মোল অর্থাৎ 2 × 58.5, যেখানে 117 গ্রাম আসে, সেই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিয়ে দ্রবণটি প্রস্তুত করি, তাহলে আমরা যে দ্রবণটি পাবো তার মোলারিটি হবে 2 মোলার, কারণ এখানে 2 মোল ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি আমরা হাফ মোল নিতাম তাহলে যে দ্রবণটি পেতাম সেটি হচ্ছে সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। আর সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি 58.5 এর 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 5.85 গ্রাম নিয়ে যে দ্রবণটি পেতাম একই আয়তনে, তাহলে সেটি হতো ডেসিমোলার দ্রবণ। কারণ ডেসিমোলার দ্রবণটি হচ্ছে 1 মোলের 10 ভাগের 1 ভাগ
মোল যদি দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। তাহলে ডেসিমোলার দ্রবণ সমান হচ্ছে 0.1 মোলার দ্রবণ। তো আমরা যে কোনো পরিমাণের যে কোনো মোলারিটির দ্রবণ প্রস্তুত করার জন্য একটি সমীকরণ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে S = W × 1000/mv, যেখানে S এর মানে হচ্ছে মোলারিটি, W মানে হচ্ছে দ্রবের ভর, যেটি অবশ্যই গ্রাম এককে হতে হবে, এবং M হচ্ছে দ্রবের আণবিক ভর, B হচ্ছে দ্রবণের আয়তন, সেটি অবশ্যই মিলিলিটার এককে হতে হবে। তাহলে আমরা মোলারিটি সম্পর্কে জেনে গেলাম। আমরা এবার আমাদের এই ক্লাসের সর্বশেষ টপিক মোলারিটি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা এই সূত্রের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। যেমন আমরা এই সূত্রের মাধ্যমে পাই S, W, M, V এই চারটি রাশির মধ্যে যে কোনো তিনটি রাশির মান জানা থাকলে আমরা অন্য রাশিটি সহজে বের করে নিতে পারি। তাহলে আমরা স্পেসিফিক কিছু গাণিতিক সমস্যা উদাহরণ হিসেবে নিয়ে এই সমীকরণ ব্যবহার করে মোলারিটি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারি। তাহলে আমরা নির্দিষ্ট কিছু গাণিতিক সমস্যা দেখাতে পারি। যেমন একশো মিলি দ্রবণে 100 মিলি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। আমাদের কাছে যদি এইভাবে জানতে চাওয়া হয় 100 মিলি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হবে, তাহলে আমাদের সূত্র S = W × 1000/mv এর মধ্যে ঘনমাত্রা 0.1 মোলার দেওয়া আছে এবং আয়তন 100 মিলিলিটার দেওয়া আছে, এবং যেহেতু সোডিয়াম ক্লোরাইড তার আণবিক ভরও আমরা বের করতে পারবো। তাহলে আমাদের জন্য শুধুমাত্র দ্রবের ভরটি অনুপস্থিত। তাহলে আমরা শুধুমাত্র দ্রবের ভরটি যদি বের করতে পারি, তাহলে ওই পরিমাণ দ্রব সোডিয়াম ক্লোরাইড ওই পরিমাণ যুক্ত করে যে দ্রবণটি প্রস্তুত করব সেটাই হবে 100 মিলি 0.1 মোলার দ্রবণ। তাহলে আমরা লিখতে পারি এখানে ঘনমাত্রা S = 0.1 মোলার, আয়তন V = 100 মিলিলিটার, আর M = সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর = 23 + 38 35.5 which is 58.5। সুতরাং দ্রবের ভর W = হট। তাহলে আমরা জানি S = W × 1000/mv। তাহলে আমরা লিখতে পারি W × 1000 = SMV। তাহলে W = SMV/1000, S = 0.1, M = 58.5 এবং V হচ্ছে 1000। তাহলে আমরা হিসাব করে পাই 0.1 ×
তাহলে আমরা পাই 0.58 গ্রাম। তাহলে 100 মিলি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করার জন্য আমরা দ্রবণে 0.58 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করলেই 100 মিলি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা আরও একটি সমস্যা দেখি। তাহলে আমরা এই সূত্র থেকে দ্রবের ভর কিভাবে বের করতে হয় সেটি জানতে পারলাম। এই সূত্র থেকে আমরা যদি মোলারিটি জানতে চাই সেক্ষেত্রে আমরা এরকম একটা উদাহরণ নিতে পারি। 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে মোলারিটি কত? থাকলে ওই দ্রবণের মোলারিটি কত? তাহলে এই প্রশ্নের জন্য আমাদেরকে দেওয়া আছে V equals to 250 মিলিলিটার, W equals to 20 গ্রাম, M হচ্ছে সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর। তাহলে আমরা পাই 23 into 2 plus 12 plus 16 into 3 which is 106, 106। তাহলে S equals to what? আমরা এই সমীকরণে যদি সরাসরি সবগুলো মান ব্যবহার করি, W into 1000 by MV into 1000 by M হচ্ছে 106, B হচ্ছে 250। তাহলে আমরা পাই 0.75 মোলার। 0.75 মোলার। একইভাবে বিভিন্ন পরিমাণ আয়তনের দ্রবণে বিভিন্ন পরিমাণ দ্রব নিয়ে আমরা ওই দ্রবণের মোলারিটি বের করতে পারি। যদি কোনো দ্রবণের মোলারিটি এবং দ্রবণের পরিমাণ দেওয়া থাকে, ওই দ্রবণের আয়তন জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? যেমন এরকম একটি প্রশ্ন, 0.1 মোলার 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ 58.5 গ্রাম দেওয়া হলে ওই দ্রবণের আয়তন কত? তাহলে আমরা এই ম্যাথটি সলিউশন করার জন্য সিম্পলি আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি, যেখানে আমাদের কাছ থেকে জানা হলো আয়তন কত। এখানে আমাদের প্রশ্নে আমরা পাই ঘনমাত্রা S equals to 0.1 মোলার, আণবিক ভর M equals to সোডিয়াম ক্লোরাইডের জন্য হবে 58.5 এবং দ্রবের পরিমাণ দেওয়া আছে 58.5
আমাদের কাছ থেকে জানতে চাওয়া হলো ওই দ্রবণের আয়তন v equals to what? তাহলে আমরা জানি S equals to W into 1000 divided by mv. So v equals to W into 1000 divided by Sm, which is W এর পরিমাণ আমরা পাই 58.5 into 1000 divided by S equals to 0.1 into M equals to 58.5. তাহলে আমরা পাই তাহলে আমরা পাই 10,000 মিলিলিটার। তাহলে এই দ্রবণের আয়তন হবে 10,000 মিলিলিটার। তো আমরা একইভাবে ভিন্ন ভিন্ন ঘনমাত্রা এবং ভিন্ন ভিন্ন পরিমাণের বিভিন্ন ধরনের দ্রবের জন্য আয়তন বের করতে পারি। তাহলে আমরা এই সূত্র থেকে মোলার দ্রবণ এভাবে বিভিন্ন পরিমাণ বিভিন্ন ধরনের মোলার দ্রবণ আমরা প্রস্তুত করতে পারি। তাহলে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো অন্য নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।